আমার প্রশ্ন থাকলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে 2016 সালের প্যানেল কোথায় গেলে পাওয়া যাবে? তোমার রাজ্যে 42,949 জনের নিয়োগ হয়েছে, সে তার প্যানেল কোথায় পাওয়া যাবে? ত্রুটিমুক্ত প্যানেল কার বাড়িতে? আর এই ওএমআর গুলো কে খেলো? এই ওএমআর সেই খেয়েছে, তার পেটেই ভরা আছে যার পেটে টাকা রয়েছে। এই চাকরি বিক্রির টাকা যার পেটে আছে, ওএমআরও তার পেটে, প্যানেলও তার পেটে, এবং ওই 2020 সালের ওই যে সাইবার হ্যাকিং হয়েছিল তার অভিযোগপত্র তার পেটে আছে। এই টাকা যার পেটে আছে, সবকিছু তার পেটে রয়েছে। এখন এই জনগণকে দায়িত্ব নিয়ে এই টাকাও তার পেট থেকে বের করতে হবে, ওএমআরও তার পেট থেকে বের করতে হবে, প্যানেলও তার পেট থেকে বের করতে হবে, আর সাইবার হ্যাকিং হয়েছিল বলে যে অভিযোগপত্র রুজু হয়েছিল সেই অভিযোগপত্র তার পেট থেকে বের করতে হবে। মুখে হাত ভরে জনগণ বের করবে। কালকে আদালত বলুক প্যানেলটা এসে এখানে প্রডিউস করে, দৌড়ে সুপ্রিম কোর্ট চলে যাবে। আচ্ছা, মানবিকতা দেখাতে হলে তাদের সঙ্গে শুরু করুন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ফুটপাতে যারা শুয়ে থাকে, ওই কালীঘাট অঞ্চলের ফুটপাতে যারা শুয়ে থাকে, মানবিকতা তাদের জন্য ওই মাসে মাসে 20,000 আর 25,000 টাকা ভাতা দিন। 2017 সালের পরে 2022 সালে এই বিজ্ঞপ্তি হয়েছে, 2022 সালের পর আজকে 2025 সাল। আমি যদি 2022 থেকে 25 ধরি, 3 বছর কেটে গেছে, কোনো এরর ফ্রি লিস্ট দিতে পারেনি। মানে ত্রুটিমুক্ত লিস্ট আজকের দিন পর্যন্ত দিতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবে? সেই সময়ে যিনি বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন মানিক ভট্টাচার্য দিতে পারবেন? কোথায় গেলে সেই প্যানেল পাওয়া যাবে? আপনি প্যানেল খুঁজে পাবেন না, কেউ প্যানেল খুঁজে পাবে না। বলছি যে এই নিয়োগে শুধুমাত্র একরকম দুর্নীতি হয়েছে তা না, শুধু অ্যাপটিটিউড টেস্টে দুর্নীতি হয়েছে তা না, বেশি নাম্বার পেয়েছে চাকরি পায়নি, কম নাম্বার পেয়ে চাকরি পেয়েছে। ওএমআর নষ্ট তো সেটা টেটের গেল, সেটা ছাড়াও রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি। ধরুন একজন ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, সে আনরিজার্ভ হিসেবে ট্রিটেড হতে পারতো, তাহলে আরেকজন এসসি ক্যান্ডিডেট পেতো। 32,000 নিয়ে কার্যত কি হলো আদালতে? সমস্ত দিক থেকে দেখা যাচ্ছে একাধিক ভুয়ো খবর রটছে। সত্যি কি হলো বলুন তো? কিছু কি হয়েছিল কাল? আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। কিছু কি হয়েছিল কাল? না না, সাবমিশন আদালতে কি হবে? এখন মামলা চলছে, সাবমিশন। না না না, দেখুন না, দেখুন একদমই মামলা চলাকালীন এই নিয়ে কোনো মন্তব্য করাটা সমীচীন নয়। মামলা এখন যেহেতু হচ্ছে, হিয়ারিং হচ্ছে, হিয়ারিং উভয় পক্ষ, এক পক্ষ বলবে এটা ঘটেনি, আর এক পক্ষ বলবে ঘটেছে, ফলে এই দুটো শোনার পরে বিচারপতিরা যা রায় দিবেন সেটাই হবে বলে। আমি আর একটা জিনিস ফিরদৌসদা বলছি, যেগুলো মানে খবর আকারে আসছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজ্যের এজি কার্যত যেভাবে সওয়াল করেছেন, যে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন তখন শুনানি করতো, যখন তখন যাকে খুশি ডেকে জিজ্ঞাসাবাদ করতো, স্থগিতাদেশ দিত, মানে বিভিন্ন রকম তথ্য তারা তুলে ধরেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু আমি বলছি অ্যাপটিটিউড টেস্টটা তো এই 32,000-এর হয়নি ফিরদৌসদা, সেটা তো তারাই স্বীকার করেছিল। আমি জানতে চাইছি। দেখুন ফ্যাকচুয়ালি এই 2016 সালের সিলেকশন প্রসেসের আপনি যদি ইতিহাস ভূগোল জানতে চান, কয়েকদিন লাগবে। মানে এত করাপশন করেছে। আপনি শুরু করুন যে একটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে টেট, একটি নিয়োগ প্রক্রিয়া মানে প্রাথমিকের। সেই টেটের আজকে আপনি যদি আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখেন, টেট 2014 কোনো অরিজিনাল ওএমআর তো নেই, তার কোনো মিরর ইমেজ নেই। 16 সালের সিলেকশন প্রসেসটা 14 সালে টেট থেকে হয়েছিল। যারা টেট 2014-তে কোয়ালিফাই করেছিলেন তারা 16 সালে সিলেকশনে পার্টিসিপেট করেছিলেন। আপনি যদি যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তার যদি ডকুমেন্ট না থাকে, তাই সেটার উপর ভিত্তি করে একটা সিলেকশন প্রসেস করছেন। এবার হলো অল অফ দ্য সাডেন আপনি একটা রেজাল্ট ডিক্লেয়ার করলেন, এসএমএস এর মাধ্যমে নিয়োগ হলো। আজকে 2016 সালে নিয়োগ হয়েছে, 2017 সালে প্যানেল পাবলিশ হয়েছে, 2018 সালে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়েছে অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আজকে 2025 সাল, আপনি যে কাউকে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে কোনো দায়িত্বশীল আধিকারিককে বলুন যে সেই প্যানেলটা, আমাকে একটা প্যানেল দাও, নির্ভুল প্যানেল, একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাকর্ডিং টু রুল 8 যে প্যানেল হওয়া উচিত, সেই প্যানেল দাও। কে দিতে পারবে বলুন? মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবে। সেই সময়ে যিনি বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন মানিক ভট্টাচার্য দিতে পারবেন। কোথায় গেলে সেই প্যানেল পাওয়া যাবে? আপনি প্যানেল খুঁজে পাবেন না, কেউ প্যানেল খুঁজে পাবে না।
আমি বলছি এজি, একদম আমি ফিরদৌসটা একটাই কথা জিজ্ঞাসা করবো, এজি যা বলছেন আমি তার কথা কোট আনকোট একদম বলছি। আমি বলছি এজি বলছেন যে মামলাকারীর মন্তব্য শোনার স্থগিতাদেশ করে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পর্ষদ থেকে হলফনামা তলব করেন, তো অথচ আবেদন তিনি খারিজ করে দিয়েছিলেন। এ কথা শুনে বিচারপতি বলছেন, ডিভিশন বেঞ্চে পাল্টা প্রশ্ন করছেন যে আপনারা তখন কেন মেনে নিয়েছিলেন, এখন কেন আপনারা এই দাবি করছেন? অবভিয়াসলি সেটা তো দেখুন, যখন সাবমিশন চলে তখন যিনি সাবমিশন করছেন তাকে তো আদালত প্রশ্ন করে, সেটাই তো স্বাভাবিক। দাবি করছে কিছু করার ছিল না। না না, তাই বললে হয়? যে কোনো নির্দেশকে আপনি চ্যালেঞ্জ করে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারেন, ডিভিশন বেঞ্চের নির্দেশকে সব চ্যালেঞ্জ। নির্দেশ চ্যালেঞ্জ করে তো আর ডিভিশন বেঞ্চে যাওয়া যায় না, আমি এজির কথাই আপনাকে। রাজ্য সরকার তো দেখা যায় কথায় কথায় তো আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত ছোটেন। এই যে ধরুন মিউনিসিপ্যালিটি স্ক্যাম ধরা পড়লো, প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে করতে আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে হেরে এসেছে। ও আপনি জানেন ডিএ মামলা কি পরিণতি হবে, ও সকলেই জানে, তারপরেও দেখেন ছুটছে কেন? অথচ আপনি যখন বলছেন যে নিজের ফেভারে, বলতেই পারেন, সেটা তার স্টেটের, হ্যাঁ সে সওয়াল করতেই পারেন, কিন্তু আসলে কি বাস্তবে কি দেখেন? কথায় কথায় জানেন এর পরিণতি কি হবে, তারপরে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছোটেন। 32,000 চাকরি বাতিলের পেছনে অ্যাপটিটিউড টেস্ট না নেওয়ার কারণ দেখানো হয়েছিল, কিন্তু পর্ষদের দাবি এহেন অভিযোগের কোনো গুরুত্ব নেই, কারণ জেলা অনুযায়ী মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল। আমি তো সেটাই বলছি, এর আগে বললাম যে প্যানেলটা কোথায় পাওয়া যাবে, মেধা তালিকাটা তো এক জায়গায় পাওয়া যাবে। হ্যাঁ, তো সেটা তো কোথায় পাওয়া যাবে? জেলার চেয়ারম্যানদের কাছে পাওয়া যাবে গেলে? বলুন কোন চেয়ারম্যানকে পাওয়া যাবে, কোন ডিপিএসসি চেয়ারম্যানকে? আমরা তো স্পষ্ট করে বলছি যে এই নিয়োগে শুধুমাত্র একরকম দুর্নীতি হয়েছে তা না, শুধু অ্যাপটিটিউড টেস্টে দুর্নীতি হয়েছে তা না, বেশি নাম্বার পেয়েছে চাকরি পায়নি, কম নাম্বার পেয়ে চাকরি পেয়েছে। ওএমআর নষ্ট তো সেটা টেটের গেল, সেটা ছাড়াও রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি। ধরুন একজন ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, সে আনরিজার্ভ হিসেবে ট্রিটেড হতে পারতো, তাহলে আরেকজন এসসি ক্যান্ডিডেট পেতো। রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের আনরিজার্ভ হিসেবে ট্রিটই করা হয়নি। এসএমএস এর চাকরি হয়েছে দাদা, এসএমএস এর অবভিয়াসলি, এবং এসএমএস করে দেখে পাঠিয়েছে, কোনো মেধা তালিকা প্রকাশ হয়নি। ইভেন আমি অন্য কারো ডকুমেন্ট বলছি না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিজে 2022 সালে বিজ্ঞপ্তি দিয়ে, নোটিফিকেশন দিয়ে বলেছিল যে আদালতের নির্দেশের ফলে তারা একটা মেধা তালিকা প্রকাশ করছে, মানে এমপ্যানেল ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করছে, সেখানে নাম্বার সহ নাম প্রকাশ করছে, কারণ আদালতের নির্দেশ তাই ছিল। সেখানে যেদিন এটি প্রকাশ করলো, তার পরের দিন 28 তারিখে প্রকাশ করা হয়েছিল, 29 তারিখে আর একটা বিজ্ঞপ্তি দিয়ে বলল যে ওই লিস্টে ভুল রয়েছে, এবং সেই সময় টেট 2022 এই পরীক্ষাটি কন্ডাক্ট করার মুহূর্ত ছিল, তাই আমরা এই সময় দিতে পারছি না, ভবিষ্যতে খুব তাড়াতাড়ি শীঘ্রই আর কি তারা এরর ফ্রি একটা লিস্ট দেবে। ওই লিস্ট থেকে তারা নিজেরাই বলছে এরোনিয়াস লিস্ট। ভাবুন 2017 সালে যে প্যানেল পাবলিশ হয়েছিল, 2022 সালে বিজ্ঞপ্তি দিয়ে তাদের বলতে হচ্ছে যে আমরা এরর ফ্রি লিস্ট ভবিষ্যতে পাবলিশ করবো। মানে 2022 পর্যন্ত যে এরোনিয়াস লিস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কাছে ছিল, সেটা প্রুফ তাদের নিজস্ব বিজ্ঞপ্তিতে আজ পর্যন্ত। 2017 সালের পরে 2022 সালে এই বিজ্ঞপ্তি হয়েছে, 2022 সালের পর আজকে 2025 সাল, আমি যদি 2022 থেকে 25 ধরি, 3 বছর কেটে গেছে, এখনো এরর ফ্রি লিস্ট দিতে পারেনি, মানে ত্রুটি মুক্ত লিস্ট আজকের দিন পর্যন্ত দিতে পারেনি। তাহলে তো 17 নিয়েও তো মামলা হবে, এই যে দেখা যাচ্ছে। 16 সালে তো সেটা নিয়েই তো চলছে, 16 সালের নিয়োগই নিয়েই মামলা চলছে। আর 20 সালের নিয়োগ নিয়ে যে পরিমাণ মিথ্যাচার করেছে ওই প্রাথমিকের, আমি তো বলেছি, আদালতে এসে যে কথা বলেছে, এটা আমার কথা না, আদালতে ডকুমেন্টেড ডিভিশন বেঞ্চে যে ওর এই যে সাইবার হ্যাকিং হয়েছিল, একটা অভিযোগ দায়ের হয়েছিল, সেই অভিযোগ পত্রটা আমি জিজ্ঞাসা করছি, সেই অভিযোগ পত্রটা কোথায় আছে? আজকের দিন পর্যন্ত কেউ অভিযোগ পত্র দেখাতে পারেনি, এবং আদালতে তো দেখাতে পারেইনি। আমার প্রশ্ন থাকলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে 2016 সালের প্যানেল কোথায় গেলে পাওয়া যাবে? তোমার রাজ্যে 42,949 জনের নিয়োগ হয়েছে, তার প্যানেল কোথায় পাওয়া যাবে? ত্রুটিমুক্ত প্যানেল কার বাড়িতে? আর এই ওএমআর গুলো কে খেলো? এই ওএমআর সেই খেয়েছে, তার পেটেই ভরা আছে যার পেটে টাকা রয়েছে। এই চাকরি বিক্রির টাকা যার পেটে আছে, ওএমআরও তার পেটে, প্যানেলও তার পেটে, এবং ওই 2020 সালের ওই যে সাইবার হ্যাকিং হয়েছিল তার অভিযোগপত্র তার পেটে আছে। এই টাকা যার পেটে আছে, সবকিছু তার পেটে রয়েছে। এখন
এই জনগণকে দায়িত্ব নিয়ে এই টাকাও তার পেট থেকে বের করতে হবে, ওএমআরও তার পেট থেকে বের করতে হবে, প্যানেলও তার পেট থেকে বের করতে হবে। আর সাইবার হ্যাকিং হয়েছিল বলে যে অভিযোগপত্র রুজু হয়েছিল, সেই অভিযোগপত্র তার পেট থেকে বের করতে হবে। মুখে হাত ভরে জনগণ বের করবে, এই প্যানেলও বের করবে, ওএমআরও বের করবে, অভিযোগপত্র বের করবে, টাকাও বের করবে। কারণ এরা টাকা নিয়ে এই সমস্ত রকম দুর্নীতি করেছে। যারা কম নাম্বার পেয়ে চাকরি দেওয়া থেকে শুরু করে ওই ওএমআর খাওয়া পর্যন্ত সমস্ত রকম। এই মেধা তালিকা নাকি প্রকাশ হয়েছিল, আপনি পেয়ে যাবেন ফিরদৌস। কার কাছে? জেলার তো একটা জায়গা থাকবে, জেলার তো একটা জায়গা থাকবে, সেসব আদালতে প্রডিউস করে দিন। আদালত আদালতে প্যানেল পাবলিশ করতে হলে যদি নির্দেশ দেয় দৌড়ে সুপ্রিম কোর্ট চলে যান, দৌড়ে সুপ্রিম কোর্ট চলে যান। কালকে আদালত বলুক প্যানেলটা এসে এখানে প্রডিউস করে, দৌড়ে সুপ্রিম কোর্ট চলে যাবে, দৌড়ে সুপ্রিম কোর্ট চলে যাবে। আপনি দেখুন না। আমি আর একটা জিনিস বলছি, যে ভাতা সিআরডি গ্রুপের আপনারা যে মামলা করেছিলেন, সেটা আজকে শুনানি পর্ব কমপ্লিট হয়ে গেছে, লাস্ট কি হলো? হ্যাঁ, সেই শুনানিতে আমাদের নির্দিষ্ট বক্তব্য, যাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার কথা, রাজ্য সরকার গ্রুপ সি ডি দের জন্য ভাতা দিয়ে তাদেরকে টাকা দেওয়ার বন্দোবস্ত করেছে। এই গ্রুপ সি ডি কে তো স্কুলে ফেরত দেওয়ার নির্দেশ দেননি কেন? তার কারণ এখানে হায়ার পার্সেন্টেজ অফ করাপশন রয়েছে। আচ্ছা, মানবিক কারণ কি শুধুমাত্র এই যারা পয়সা দিয়েছে তাদের জন্য? আচ্ছা, কালীঘাটে রাস্তার পাশে কত শিশু শুয়ে থাকে না? আচ্ছা, মানবিকতা দেখাতে হলে তাদের সঙ্গে শুরু করুন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ফুটপাতে যারা শুয়ে থাকে, ওই কালীঘাট অঞ্চলের ফুটপাতে যারা শুয়ে থাকে, মানবিকতা তাদের জন্য ওই মাসে মাসে 20,000 আর 25,000 টাকা ভাতা দিন, দেবেন না? যারা এই পরীক্ষায় বঞ্চিত হলো, এই 4টে নিয়োগ প্রক্রিয়া মিলে 31 লক্ষ ছেলে মেয়ে বঞ্চিত, মানবিকতা তাদের জন্য হোক, 20,000 25,000 মাসে তাদের জন্য দেওয়া হোক। সেটা তো দিচ্ছেন না। মানবিকতা শুধুমাত্র যারা পয়সা দিয়েছে, মাস 20 লাখ 25 লাখ টাকা করে দিয়েছে, তাদের মাসে 20,000 আর 25,000 টাকা পাঠানোর বন্দোবস্ত করছেন মাসে মাসে, যাতে আপনাদের পিঠ বাঁচে। এই 20,000 আর 25,000 টাকা দিয়ে ওরা পিঠ বাঁচানোর স্কিম ছিল ওটা। কারণ ওরা জানে এই তো 20,000 আর 25,000 দেবেন, 20,000 25,000 তাহলে দেবেন, দিয়ে পিঠ বাঁচবে। 20,000 আর 25,000 দিয়ে যদি পিঠ বাঁচে, দেখবেন এর পরিণতি কি হবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, যে অপকর্ম করেছেন, এই অপকর্মের দায় সেই সমস্ত অপকর্মকারীদের নিতেই হবে। এরা অর্থের বিনিময়ে চাকরি দিয়েছে, জনগণ তাদের ন্যায় ন্যায্য হিসাব তারা বুঝে নেবেন। যারা পয়সা দিয়েছেন তারা পয়সা বুঝে নেবেন, আর যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তারা তাদের চাকরি বুঝে নেবেন। ফলে খুব পরিষ্কার কথা, অর্থ দিয়ে যারা বঞ্চিত হয়েছেন, মানে অর্থ দিয়ে তারা ধরুন টেন্টেড হয়েছেন, ঠিক কথায়, তারা তো জমি বিক্রি করে টাকা দিয়েছেন। জমি বেচার টাকা কেন আপনি কোনো কারোর বাড়িতে টালির চালের নিচে কেন জমা রাখবেন? ও টালির চালের নিচে যে টাকা জমা আছে, টাকা একেবারে উদ্ধার করে নিয়ে যান।